শুরু করলাম আমরা ক্লাসটা নাম্বার 9 এর। তো আমাদের বইয়ের উপপাদ্য আমরা জানি যে প্রমাণ করো ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। আমি জাস্ট একটু বলে দিচ্ছি কারণ এই জিনিসগুলো আমরা আগে করেছি। ধরে যাক এই হচ্ছে একটা বৃত্ত, সেই বৃত্তের ব্যাস নয় এরূপ কোনো জ্যা। তো ব্যাস নয় এরূপ কোনো জ্যা বলতে আমাকে এটা বোঝাচ্ছে ব্যাস নয় এরূপ কোনো জ্যা, বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা, কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, মানে অনেক সরলরেখা একে সমদ্বিখণ্ডিত করতে পারি, মানে সমদ্বিখণ্ডিত মানে কি মাঝখান দিয়ে যাবে, একে দুভাগ করবে, যেমন এই সরলরেখাটা যেমন একে দুভাগ করছে, এই সরলরেখাটা একে দুভাগ করছে, এই সরলরেখাটা একে দুভাগ করছে। তো এরকম দুভাগ এই জ্যাটাকে সমান দুভাগে ভাগ করতে পারে অনেক সরলরেখাই, কিন্তু সেই সরলরেখাগুলোর মধ্যে আমি সেই সরলরেখাগুলোকেই নেব যেটা আমার কেন্দ্র দিয়ে যাবে, যেটা আমার কেন্দ্র দিয়ে যাবে। তো যদি সমান দুভাগে ভাগ করে তাহলে প্রশ্ন করেছে যে প্রমাণ করে যেটা লম্ব হয়। তো আমরা জানি, ধরে যাক অকেন্দ্রীয় বৃত্ত, এবি হচ্ছে তার ব্যাস নয় এরূপ একটা জ্যা। তো অকেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটা জ্যা আমাকে দেওয়া আছে যে ধরে যাক ওই ও বিন্দুগামী ওই ও সি সরলরেখাটা এবি কে সমান দুভাগে ভাগ করছে, তার মানে এবি এসির সঙ্গে বিসি সমান, তাহলে প্রমাণ করতে হবে দুটো সমকোণ। তো আমরা জানি এটা প্রমাণ করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদেরকে জাস্ট একটা যে কোনো এইটা যোগ করতে হয় এবং এইটা যোগ করতে হয়, অঙ্কন করে নিলাম। অঙ্কন করে নিলে আমরা এখানে দুটো ত্রিভুজকে পেয়ে যাচ্ছি। যে দুটো ত্রিভুজ আমরা পেয়ে যাচ্ছি সেই দুটো ত্রিভুজের মধ্যে এই এটার এসির সঙ্গে এটার বিসি সমান, ওসি সাধারণ বাহু এবং ও এর সঙ্গে ওবি সমান, যেহেতু দুটো একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে দুটো ত্রিভুজ এওসি এওবিসি, এই ত্রিভুজের এসির সঙ্গে ওবিসি ত্রিভুজের বিসি সমান প্রদত্ত দিয়ে দেওয়া আছে। ওসি সাধারণ বাহু, ও এর সঙ্গে ওবি সমান, একই বৃত্তের ব্যাসার্ধ বলে ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল, তার মানে এই কোণের সঙ্গে এই কোণ সমান। এখন দুটো কোণ সমান হলেই যে তারা দুটোই 90 ডিগ্রি হবে তার তো কোনো মানে নেই। তো তার জন্য আমরা ক্লাস 8 এ পড়েছিলাম একটা সরলরেখার উপর একটা সরলরেখার দণ্ডায়মান হলে যে দুটো সন্নিহিত কোণ উৎপন্ন তাদের যোগফল 180। তাহলে এখানে এবির উপরে সিও দণ্ডায়মান হয়ে দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে, তাদের যোগফল 180 এবং এরা প্রত্যেকেই সমান, সুতরাং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। তাহলে এই হচ্ছে আমাদের 9-এর 1। আমরা এরকম ভাবে এটা করতে পারি, খুবই সোজা। নাম্বার 2, এটাও আমাদের বলেছে বইয়ের যে দুটো বৃত্ত পরস্পরকে যদি স্পর্শ করে, তো দুটো পরস্পরকে স্পর্শ করার অর্থ হচ্ছে এই একটা বৃত্ত ধরে যাক এবং এই একটা বৃত্ত ধরে যাক, তো এই দুটো বৃত্ত পরস্পরকে যদি স্পর্শ করে এরকম ভাবে স্পর্শ করতে পারে বৃত্ত দুটো, আবার এইরকম ভাবে স্পর্শ করতে পারে বৃত্ত দুটো, এরকম ভাবে স্পর্শ করতে পারে বৃত্ত দুটো। সুতরাং অন্তঃস্পর্শ করতে পারে, বহিঃস্পর্শ করতে পারে, সেরকম কোনো মানে নেই, যে কোনো ভাবে খুশি স্পর্শ করতে পারি তারা। তো দুটি বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে তাহলে আমাদের প্রশ্ন করেছে যে তাদের যে দুটো কেন্দ্র এবং তাদের যে স্পর্শবিন্দু হয় এটা, এবং তাদের যে দুটো কেন্দ্র আছে, এই বৃত্তের কেন্দ্র এটা, এই বৃত্তের কেন্দ্র এটা, আর বড় বৃত্তটার কেন্দ্র মোটামুটি এরকম জায়গায় থাকবে। তাহলে এই কেন্দ্রগুলোকে যদি আমরা যোগ করি তাহলে এরা একই সরলরেখার উপর অবস্থিত হবে। এটা প্রমাণ করার জন্য আমরা করি এই যে কমন যে স্পর্শক, যে বিন্দুতে স্পর্শ করছে সেখানে আমরা একটা স্পর্শক টেনে নিই। স্পর্শক টানলে এটা 90 ডিগ্রি, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এটা 90 ডিগ্রি, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে একটা সরলরেখা আছে, একটা সরলরেখার উপর এদিক থেকে একটা 90 ডিগ্রি এসে জুটছে, আবার এদিক থেকে একটা 90 ডিগ্রি জুটছে, কিন্তু এই দুটো পয়েন্ট যদি সেম পয়েন্ট হয়ে যায়, অর্থাৎ যদি এটাই হয়ে যায়, তাহলে ডেফিনেটলি তারা তিনটে বিন্দু একই সরলরেখায় থাকতে বাধ্য। এভাবে আমরা 9-2-টা প্রমাণ করি। এই দুটো বইয়ের এক্সট্রা যে দুটো হচ্ছে সেই দুটোকে দেখি এবার। বলছে এখানে একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি এর, তো বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি এর, তো একটা বৃত্তস্থ চতুর্ভুজ আমাদের ফার্স্টে আগে নিতে হবে, একটা চতুর্ভুজ আগে আমরা নিই, একটা বৃত্ত নিই আগে, তারপরে ভেতরে চতুর্ভুজটা আঁকবো। একটা বৃত্তস্থ চতুর্ভুজের এবার আমাদেরকে নিতে হচ্ছে ভেতরে একটা চতুর্ভুজ। তো কিছু বেশিটা পড়লাম না, না পড়িয়ে আঁকছি, জানি না আবার বুঝতে হবে নাকি পরে। একটা বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি এর এবি ও ডিসি
বাহুদ্বয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, এ বি ডি সি। তো আগে নামটা তো দিই, নাম না দিলে বুঝতে পারবো না। তো এ বি সি ডি হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। এই বৃত্তস্থ চতুর্ভুজের এ বি আর ডিসি। আচ্ছা, তার মানে শুধু এ বি ডিসি বলাটা ভুল হবে, এটা হচ্ছে বর্ধিত এ বি বর্ধিত ডিসি। তাহলে আমাদের এই ছবিটা এটা হবে না, একটুখানি অন্যরকম ভাবে আঁকতে হবে। ছবিটা একটু অন্যরকম ভাবে আঁকছি, যেহেতু আমাকে এ বি আর ডিসিটাকে বর্ধিত করতে হবে। তাহলে আমি জিনিসটাকে এরকম দিই, এটাকে এরকম টানি, দিয়ে এটাকে যোগ করি, বা এটাকে আপনি এদিকেও দিতে পারি, কোনো অসুবিধা নেই। এবার এইটা এটা যোগ করে দিচ্ছি। এবার আমরা নামটা দিই এ বি সি ডি, এ বি সি ডি। এবার আমি বর্ধিত করব কাকে? এ বি আর ডিসি কে। তাহলে এ বি কে বর্ধিত করছি, ডিসি কে বর্ধিত করছি, দুটোকে যখনই বর্ধিত করা হচ্ছে পরস্পরকে পি বিন্দুতে তারা ছেদ করছে, তাহলে এই বিন্দুটা হচ্ছে পি। তাহলে প্রমাণ করতে হবে পি এ ইন্টু পিবি, পিসি ইন্টু পিডি। তো বোঝাই যাচ্ছে যে এখানে দুটো বড় বড় ত্রিভুজ আছে। মোটামুটি ধরো এইটা একটা ত্রিভুজ, টোটালটা, এই টোটালটা একটা ত্রিভুজ, এটাকেও কালার করতে হবে, এই টোটালটা একটা ত্রিভুজ। আর ধরো হচ্ছে এই একটা ত্রিভুজ, এই হলুদটা নিয়ে আগে যেটা দেখালাম সেই ত্রিভুজটা, এবং এই এই দুটো ত্রিভুজ। তাহলে এই দুটো ত্রিভুজকে আমাকে সদৃশকোণী আগে দেখাতে হবে। তো দুটো ত্রিভুজকে সদৃশকোণী দেখাবার, যদি তুমি পি বি সি এই ত্রিভুজটার দিকে তাকাও, তাহলে এই যে কোণটা আছে, এই কোণটা আমার দুটো ত্রিভুজেরই একটা নির্দিষ্ট কোণ। আবার আমরা যে বৃত্তস্থ চতুর্ভুজের যে বিপরীত কোণগুলোকে নিয়ে কাজ করি, তাতে আমরা জানি যে এই কোণটার সঙ্গে এই কোণটার যোগফল 180। আবার এটাকে যেহেতু বর্ধিত করেছি, এই কোণটার সঙ্গে এই কোণটার যোগফল 180, তাহলে মাঝখানের ওই কোণটা কমন কোণ, তার মানে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। এটা আমরা বলতে পারি, না বুঝতে পারলে বলবে। এইটার সঙ্গে এইটার যোগফল 180, আবার এইটার সঙ্গে এটার যোগফল 180, তাহলে এই তো মাঝখানে একা কমন বসে আছে, তাহলে এটার সঙ্গে এটা সমান হবে। ঠিক সিমিলার ওয়েতে একই রকম ভাবে আমাদের এই কোণটার সঙ্গে, তার মানে এই কোণটা সমান হবে। তাহলে আমরা দেখতে পেলাম এই যে দুটো ত্রিভুজ আছে, সেই দুটো ত্রিভুজের যে তিনটে বাহু, এই তিনটে যে কোণ, সেই তিনটে কোণ হচ্ছে তারা সবাই সবার সমান। তাহলে ত্রিভুজ দুটো সদৃশ্য। যখনই ত্রিভুজ দুটো তুমি সদৃশ্যের কথা বলছো, তাহলে আমাকে বিপরীত বাহুগুলো নিতে হবে। আমরা তো জানি না কোনগুলোকে নিলে ওই জিনিসটা আসবে, তা আমাকে তিনটে বাহুর সঙ্গে তিনটে বাহু সমান করতে হবে। আগে এই কমন অ্যাঙ্গেলটার দিকে দেখি। যদি ছোট ত্রিভুজটার দিকে তাকাও, তাহলে এই কমন অ্যাঙ্গেলটা বিপরীত বাহু কে হচ্ছে? বিসি, তো লেখো বিসি। যদি বড় ত্রিভুজটার দিকে তাকাও, তাহলে এই যে অ্যাঙ্গেলটা তার বিপরীত বাহু কে? এডি, তাহলে বিসি বাই এডি লেখো। আবার ছোট ত্রিভুজের জন্য ধরো এই পিসি বাহুটা লিখছো, তাহলে পিসি বাহুটা ছোট ত্রিভুজে কি সবুজ কোণটার বিপরীত বাহু, তাহলে বড় ত্রিভুজটার সবুজ কোণ, এটা তার বিপরীত বাহু কে হচ্ছে? এপি। আর তুমি লিখছো এখানে পিবি পড়ে থাকছে, আর যদি পিবিটা কার? এই 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 কোণটা বিপরীত বাহু, তাহলে এই কোণের সঙ্গে আবার এই কোণটা সমান, তাহলে এই কোণের বিপরীত বাহু কে আছে? পিডি। এবার তুমি দেখো এই তিনটের মধ্যে থেকে কোন দুটোকে নিলে আমার এই জিনিসটা ফুলফিল হয়, পিএপিবি পিসিপিডি। তাহলে পিএপিবি পিসিপিডি, দেখো এই দুটোকে যদি আমরা ইকুয়াল করে দিই, তাহলে কিন্তু আমাদের এই দুটো থেকে যদি আমরা কোণাকুণি গুণ করে দিই, তাহলে পেয়ে যাব আমরা পিএ ইন্টু পিবি, দ্যাট ইজ পিসি ইন্টু পিডি। লেখালেখির কাজটা তোমাদের, আমি আর লিখছি না, জাস্ট বুঝিয়ে দিলাম। চলে আসি নাম্বার 2। নাম্বার 2 কি বলছে? নাম্বার 2 বলছে একটা সমদ্বিবাহু এবিসি। তো সমদ্বিবাহু একটা এঁকে নি, একটা সমদ্বিবাহু ত্রিভুজ এখানে এঁকে নি। তো মোটামুটি ধরো এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যে সমদ্বিবাহু ত্রিভুজটার এক মিনিট। আচ্ছা, তাহলে নেক্সট আমরা যেটা পাচ্ছি নাম্বার 2 এরটা 10 এর 2 এরটা, সেটা হচ্ছে
একটি সমদ্বিবাহু এবিসি এর কোণ বি 90 ডিগ্রি। তো ছবিটা আঁকা ভুল হলো, ছবিটা তুলে দিয়ে আমরা 90 ডিগ্রি যখন মানে সমকোণী ত্রিভুজ আঁকতে হবে, এবং সমকোণী ত্রিভুজের মানে হচ্ছে সমকোণ সংলগ্ন বাহু দুটোকে আমাকে সমান করতে হবে, মোটামুটি এটা। তো বি হচ্ছে 90, তো এটাতে আগে বি লিখি। তাহলে এবার আমার এবিসি যখন ত্রিভুজ, তাহলে এটা এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল। বিএসি এর সমদ্বিখণ্ড, বিএসি এর সমদ্বিখণ্ড মানে বিএসি টাকে আমি সমান দুভাগে ভাগ করছি, বিএসি কে আমি সমান দুভাগে ভাগ করছি। মাথায় রাখতে হবে আমি অ্যাঙ্গেলটাকে সমান দুভাগে ভাগ করছি, আমি কিন্তু বাহুটাকে নয়। মোটামুটি অ্যাঙ্গেলটা সমান দুভাগে ভাগ হয়েছে, চোখে দেখে মোটামুটি এটা। তাহলে এটাকে আমি সমান দুভাগে ভাগ করলাম। আচ্ছা, মোটামুটি আমার কাজ হচ্ছে অ্যাঙ্গেল দুটোকে সমান, এই কোণটার সঙ্গে এই কোণটার সমান, এটা আমরা প্রমাণ করলাম। বেশ, দিয়ে আমাকে বলছে যে বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, তাহলে এটা হচ্ছে আমাদের ডি বিন্দু। তাহলে প্রমাণ করো যে সিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2বিডি স্কোয়ার। আমাকে প্রমাণ করতে হবে দ্যাট ইজ সিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু বিডি স্কোয়ার। তো এনিওয়ে আমরা আসছি প্রমাণে। তার প্রমাণটা করার আগে যা লেখা লিখে নিলাম। এবিসি ত্রিভুজের বি সমকোণ এবং সমদ্বিবাহু মানে ডেফিনেটলি আমাদের এই বাহুটার সঙ্গে এই বাহুটাই সমান হতে হবে, অন্য কোনো বাহু সমান হওয়ার কোনো জায়গা নেই আমাদের। তাহলে আরো একটা জিনিস পরিষ্কার, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের যে দুটো সূক্ষ্মকোণ হয় সেই দুটো সূক্ষ্মকোণ প্রত্যেকটাই 45, এটাও 45, এই পুরোটাও 45, এটাও 45, তাছাড়া হওয়ার কোনো জায়গাই নেই। এবার আমরা যেটা কাজ করছি সেটা হচ্ছে অঙ্কন কি করে নিচ্ছি, এই বি ডি বিন্দু থেকে আমরা এসির উপর একটা লম্ব টানছি, নাম দিলাম এ বি সি ডি ই। আমরা কি করলাম, ডি বিন্দু থেকে এসির উপর ডি লম্ব টানলাম। যখন লম্ব টানলাম ভেবে দেখো এটা 90, তাহলে এইদিকেও 90, এ 45, তাহলে এও নিশ্চয়ই 45ই হবে। তাহলে এ যদি দুটো 45 হয়, তাহলে এর বিপরীত বাহু অর্থাৎ সি এবং এর বিপরীত বাহু অর্থাৎ ডি তারা সমান হবে। লিখে রাখো এটা, সিই ইজ ইকুয়াল টু ডি। আমাকে দেখাতে বলেছে কি সিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু বিডি স্কোয়ার। বেশ, একটা কাজ করো, তাহলে এই যে ত্রিভুজটা পাচ্ছ সমকোণী ত্রিভুজটা, সেখান থেকে সিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হয় আমরা লিখি, সিডিটা তো অতিভুজ, তাহলে সিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে না ডিই স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার। আবার ডিই আর ইসি এটা তো পরস্পর সমান, তাহলে ডিই আর ইসি, তাহলে ইসির জায়গায় আমি ডি কে বসাতেই পারি এখানে। তাহলে লিখি ডিই স্কোয়ার প্লাস ডিই স্কোয়ার, দ্যাট ইজ 2ডি স্কোয়ার। কিন্তু আমাকে তো 2ডি স্কোয়ার প্রমাণ করতে দেয়নি, আমাকে তো বিডি স্কোয়ার প্রমাণ করতে দিয়েছে। আচ্ছা, এই যে ডি স্কোয়ার যেটা আছে, ডি স্কোয়ার কে আমরা কি লিখতে পারি দেখো, এই ত্রিভুজটা থেকে দেখো, এই এটা সমকোণী ত্রিভুজ, ডি স্কোয়ার কে আমরা লিখতে পাচ্ছি এখানে এ ডি স্কোয়ার মাইনাস এ ই স্কোয়ার। আবার যদি তোমরা এই দুটো ত্রিভুজের দিকে তাকাও, দেখো এই কোণটার সঙ্গে এই কোণটার সমান, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা সাধারণ বাহু, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম, তাহলে এই সঙ্গে এবি সমান হবে। তাহলে এই যে এই যেটা আছে, এই ইর জায়গায় আমরা এ বি কে লিখতে পারি এখানে। এবার এডি মাইনাস এবি, এডি স্কোয়ার, এবার এই ত্রিভুজটা চলে এসো, এবিডি ত্রিভুজটার দিকে যদি তাকাও, তাহলে এডি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার, ত্রিভুজ স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লিখতে পারি 2বিডি স্কোয়ার। তাহলে এখানে আমাকে প্রথমে কি দেখাতে হলো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে দুটোই 45 ডিগ্রি, 45টা লিখলাম বলে আমাদের সুবিধা হলো। এবার যখন অঙ্কনটা এখানে করে নিলাম লম্ব, এটা 90 ডিগ্রি, তাহলে এটা 35 আর এটা 45, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত বাহুগুলো সমান হয়, তাহলে ইসির সঙ্গে ডি সমান। কাজ শুরু করলাম এই ছোট ত্রিভুজটা থেকে, সিডি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার, ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার। যেহেতু এই ডি এর সঙ্গে ইসি সমান, ইসির জায়গায় ডি কে রিপ্লেস করে দিলাম, 2ডি স্কোয়ার হলো। আবার এই ত্রিভুজটা চলে এলাম, এই ত্রিভুজটা এডিই, সেখান থেকে ডি স্কোয়ার কে লিখলাম একটা। আবার পরবর্তীকালে দেখছি যে এই দুটো ত্রিভুজ তারা সর্বসম, সেটা এগুলো সব প্রমাণ করে নিতে হবে আমাদেরকে। তাহলে এই সঙ্গে এবি সমান, তারপরে এই জায়গায় এবি কে পুট করে দিলাম, তাহলে এবার এবিডি ত্রিভুজ থেকে দেখতে পাচ্ছি এটা কাছে বিডি স্কোয়ার, তার মানে 2বিডি স্কোয়ার প্রমাণিত।
এগুলো লিখে করো, যদি কোথাও থাকে পরের দিন আমাকে বলবে। আমি এই পেজটা সেভ করে নিচ্ছি। আমরা এবার নেক্সট নাম্বার 11 এ যাব। ইলেভেন আর 12 এই দুটোকে নিই, যতটা হয় দেখা যাক। তো 11 এর 1-এরটা তো সম্পাদ্য। একটা ত্রিভুজ অঙ্কন করো, দুটো বাহুর দৈর্ঘ্য 8, 6, অন্তর্ভুক্ত কোণ 60, অতঃপর ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো। তাহলে আমাকে প্রথমেই যেটা এখানে করতে হবে সেটা হচ্ছে, আমি জাস্ট মুখে বলে দিচ্ছি, ভিডিও থাকছে, কথাগুলো কি কি করছি, কি কি স্টেপ বাড়িতে পরবর্তীকালে করতে পারো, কোনো অসুবিধা নেই। প্রথমে একটা 8 সেন্টিমিটার, একটা 6 সেন্টিমিটার, দুটো আমরা টেনে নিলাম খাতার উপরে, 8 সেমি, 6 সেমি। আরো একটা কি করে নিলাম, এখানে একটা 60 ডিগ্রি কোণ চাঁদার সাহায্যে এঁকে রাখলাম। মোটামুটি একটা 60 ডিগ্রি কোণ আমরা চাঁদার সাহায্যে এঁকে রাখলাম, মোটামুটি 60 ডিগ্রি। এই কাজগুলোকে আমরা খাতার উপরে করে রাখলাম। এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, 8, 6। তাহলে আমাকে প্রথমে আঁকতে হবে একটা ত্রিভুজ। তো ত্রিভুজটা আঁকার জন্য যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, ফার্স্টে খাতার একটুখানি মিডিলে একটা বড় দাগ টানলাম। দাগ টেনে প্রথমে আমরা 8 সেন্টিমিটারকে মাপলাম, 8 সেন্টিমিটারকে কেটে নিলাম এখান থেকে। তারপরে 60 ডিগ্রি কোণের সমান করে এই বিন্দুতে একটা কোণ আঁকার চেষ্টা করছি। 60 ডিগ্রি কোণকে সমান করে কোণ আঁকতে গেলে পেন্সিল কম্পাসকে এইখানে বসিয়ে যে কোনো ব্যাসার্ধ নিতে হয়, নিয়ে এখানে একটা বৃত্তচাপ কাটতে হয়, যে সেই বৃত্তচাপটা এখানে বসিয়ে এখানে কাটতে হয়। তারপরে এইখানে বসিয়ে এইটার মাপটা নিতে হয়, মাপ নিয়ে এখানে বসিয়ে কাটতে হয়। তারপরে আমরা যোগ করে দিই, কাকে কাকে যোগ করে দিই, না এটা যোগ করে দিই। তাহলে হয়ে গেল আমাদের 60 ডিগ্রি অ্যাঙ্গেল। তারপরে আমরা যেটা করি সেটা হচ্ছে 6 সেন্টিমিটারকে মাপি, তাহলে এখানে বসিয়ে 6 সেন্টিমিটার কেটে নিলাম, অ্যান্ড দেন আমরা এটা যোগ করে দিলাম। তাহলে আমরা ত্রিভুজ পেয়ে গেলাম। এটা হচ্ছে ক্লাস 7 এর কাজ আমাদের। ত্রিভুজ আমাদের হয়ে গেল। এবার আমাদের বলছে পরিবৃত্ত অঙ্কন করতে হবে। পরিবৃত্ত অঙ্কন করতে হবে বোধহয় বলেছিল, পরিবৃত্ত অঙ্কন। পরিবৃত্ত অঙ্কন করতে গেলে আমরা কি জানি, যে এর যে কোনো দুটো বাহুকে লম্ব সমদ্বিখণ্ডিত করতে হয়। তা আমরা প্রথমত ত্রিভুজটার নাম দিয়ে দাও, তোমাদের বুঝতে সুবিধা হবে। এ, বি আর সি। তো প্রথমত আমি এই বিসি বাহুকে লম্ব সমদ্বিখণ্ডিত করছি। তাহলে বিসি বাহুকে লম্ব সমদ্বিখণ্ডিত করতে গেলে বি বিন্দুতে বসিয়ে ওপরে বৃত্তচাপ, নিচে বৃত্তচাপ, সি বিন্দুতে বসিয়ে সেই দুটো কেটে নিতে হয়। তো আমি আগে এখানে সমদ্বিখণ্ডিত করছি, তারপরে সেসব বৃত্তচাপ গুলোকে কাটছি। তো মোটামুটি এই ধরো সমদ্বিখণ্ডিত হলো, আর এইটাকে সমদ্বিখণ্ডিত করতে হচ্ছে আমাদের লম্ব সমদ্বিখণ্ডিত, অবভিয়াসলি। ধরো মোটামুটি এই, তো এই দুটোকে আমরা প্রথমে ওই ইয়ের সাহায্যে কেটে টেটে নিয়েছি। ধরো এখানে এই একটা এসছে, এখানে এই একটা আসবে, এখানে এই একটা এসছে, এই একটা যাবে। তো এইখান থেকে বসিয়ে এইটা, এখান থেকে বসিয়ে এটা, এখান থেকে বসিয়ে এটা, এখান থেকে বসিয়ে এটা, এদিকেও তাই ধরো এরকম ভাবে কেটে নেওয়া হয়েছে। বেশ, তাহলে এরা একটা পয়েন্টে মিট করছে, দেখতেই পাচ্ছি। যে পয়েন্টে মিট করছে সেখান থেকে আমরা যে কোনো একটা, এটাকেও যোগ করতে পারি, এটাকেও যোগ করতে পারি, এটাকেও যোগ করতে পারি, যে কোনো একটাকে যোগ করতে পারি। তো আমরা এটাকে যোগ করে নিলাম, এটাকে যোগ করে নিয়ে এবার যদি আমরা এইটাকে ব্যাসার্ধ ধরে একটা বৃত্ত আঁকি, তাহলে দেখবো যে মোটামুটি বৃত্তটা আমাদের ওই 3টে শীর্ষবিন্দু দিয়েই যায়। যদি একটা বৃত্ত আঁকি,
তাহলে বৃত্তটা আমাদের এই তিনটে শীর্ষবিন্দু দিয়েই যাও এইটা আমরা এখানে মোটামুটি যাবে। এরকম ভাবে বাড়িতে আমরা আঁকবো, আশা করি পেরে যাবো। পরিবৃত্ত, তারপরে আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র। তো আয়তক্ষেত্রের সমান, আয়তক্ষেত্রটা 6 আর 4, 6 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। তাহলে একই রকম ভাবে আমাদেরকে এখানে প্রসিড করতে হবে। ফার্স্ট অফ অল আমরা ওখানে 6 সেন্টিমিটার একটা কেটে নেব স্কেলের সাহায্যে, একটা 4 সেন্টিমিটার কেটে নেব স্কেলের সাহায্যে, অ্যান্ড দেন আমরা এখানে একটা লম্বা দাগ টানবো। লম্বা দাগ টেনে প্রথমেই আমরা যেটা করবো সেটা হচ্ছে এই বিন্দুতে আমরা 90 ডিগ্রি কোণ আঁকবো। তো 90 ডিগ্রি কোণ কি করে আঁকতে হয় আমরা জানি, ক্লাস 7 থেকে করে আসছি। 90 ডিগ্রি কোণ আঁকতে গেলে ফার্স্ট অফ অল আমাকে এইখানে একটা বৃত্তচাপ কাটতে হয়, তারপরে এখানে বসে 60, 120, 60 আর 120 মাঝখানে এই দুটো কেটে নিয়ে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো আমি জাস্ট সেই জিনিসটা এখানে এমনি বলে দিচ্ছি, আশা করি তোমরা পারবে। তো ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম হয়, এই এখানে কাটলাম, এখানে কাটলাম এবং এই দুটোর আবার কেটে দিলাম। এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ হয়ে গেল আমাদের। যখন 90 ডিগ্রি কোণ হয়ে গেল, দেন আমরা এই 6 সেন্টিমিটারটাকে মাপলাম, 6 সেন্টিমিটারটা কেটে নিলাম, 4 সেন্টিমিটারকে মাপলাম, 4 সেন্টিমিটার কেটে নিলাম। তারপরে আবার কি করতে হবে, এইবার জাস্ট লম্বা টানার দরকার নেই, তুমি এখান থেকে এইটুকুনি মাপ, অর্থাৎ যেটা 6 সেন্টিমিটার সেটা এখান থেকে তুমি এখানে কেটে নিতে পারো। আমি দাগটা টানছি, তারপরে কাটছি। অর্থাৎ এইখানে আমাদের চারটে একসঙ্গে থাকবে না, ধরো একটা থাকবে ওপরে, একটা এখানে থাকলো, একটা হয়তো এইখানে কাট করলো, তাই এই যেখানে মিলে যাবে। বেশ, তো আমাদের আয়তক্ষেত্র পেয়ে গেলাম আমরা। এবার আমাকে বলেছে আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্র অঙ্কন করো। তাহলে আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করতে গেলে আমাদের কি করতে হবে না, ফার্স্ট অফ অল এই যে নিচের যে বাহুটা আছে এই প্রস্থ সমান করে এইখানে আমাদের, এইখানে অর্থাৎ এটা 6, এইখানে আগে একটা কেটে নিলাম আমরা 4, এখানে একটা 4 কেটে নিলাম। তাহলে 6 আর 4 10, এবার 6 আর 4 10 হয়ে গেলে এইটাকে লম্ব সমদ্বিখণ্ডিত করছি, এই জিনিসটাকে লম্ব সমদ্বিখণ্ডিত করছি, এই জিনিসটাকে আমরা করছি লম্ব সমদ্বিখণ্ডিত, এটাকে লম্ব সমদ্বিখণ্ডিত মোটামুটি 5 এরকম জায়গায় যাবে। ধরো এই লম্ব সমদ্বিখণ্ডিত হয়ে গেল। যখন লম্ব সমদ্বিখণ্ডিত হয়ে গেল, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে বসিয়ে আমরা এইখানে একটা অর্ধবৃত্ত আঁকব, একটা অর্ধবৃত্ত আমরা আঁকব। অর্ধবৃত্ত আঁকলাম, এবার জাস্ট এই যে প্রস্থ যেটা আছে এই প্রস্থটাকে আমরা উপর দিকে বাড়িয়ে দেব। এই প্রস্থটাকে আমরা উপরের দিকে বাড়িয়ে দিলাম, সেটা অর্ধবৃত্তকে যেখানে ছেদ করলো। এবার জাস্ট এইখান থেকে এইটুকুনি পেন্সিল কম্পাস দিয়ে মাপবো, এখানে বসিয়ে এইদিকে একটা বৃত্তচাপ কাটবো, এখানে এখানে বসিয়ে এইখানে একটা বৃত্তচাপ কাটবো, সেই দুটো বৃত্তচাপ যেখানে মিট করছে সেই দুটো পয়েন্টে বসিয়ে দেবো। তাহলে আমরা যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে, এই হচ্ছে আমাদের সেই আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র হচ্ছে আমাদের এইটা, এই সবুজটার বর্গক্ষেত্র হচ্ছে এটা। তো এই টোটাল জিনিসটা আমাদের স্টেপ বাই স্টেপ ভিডিওতে থাকলো, করে দেখো। যদি কোথাও সমস্যা হয় আমাকে বলবে, আমি নেক্সট ফাইলে যাচ্ছি। স্যার, হ্যাঁ স্যার বলছি যে দুটো বাহু নিয়ে আপনি আঁকলেন ওই হ্যাঁ, দুটো বাহুর মান সমানই হবে? কোন বাহু দুটো? নিচ থেকে একটা বাহু নিলেন আর ওপর সাইড হ্যাঁ থেকে হ্যাঁ হ্যাঁ, একটা মানে বাহু ব্যাপারটা নিলেন। হচ্ছে এখানে কি, আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র মানে হচ্ছে আমাদের কিন্তু বর্গমূলের কনসেপশন। ধরো আমার এটা আছে, কোনো একটা আয়তক্ষেত্র আছে যার দৈর্ঘ্য হচ্ছে ধরো গিয়ে দৈর্ঘ্য হচ্ছে ধরো 9 সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে ধরো 4 সেন্টিমিটার। তাহলে এই ক্ষেত্রফল কত? 36। তাহলে এই যে বর্গক্ষেত্রটা এখানে পাচ্ছি, তাহলে এই বর্গক্ষেত্রটা কিন্তু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তার মানে 6 সেন্টিমিটার। তাহলে কি করে পাচ্ছি এটা? 9 গুণ 4 তার বর্গমূল। তাহলে সেই জ্যামিতিক পদ্ধতিতে বর্গমূল নির্ণয় যদি করো তুমি, তাহলে 36কে আমি তো অনেক কিছুই ভাঙতে পারি, 6 ইন্টু 6, কিন্তু আমাকে যেহেতু 9 আর 4 দিয়েছে, তাহলে 9 সেন্টিমিটার আঁকবো, 4 সেন্টিমিটার আঁকবো, সেটা দুটো পাশাপাশি আঁকতে হয়, কিন্তু সেক্ষেত্রে না, সেটা আয়তক্ষেত্র, তাই 6 তো হয়েই আছে। তাহলে এই 4টাকে আমরা নিয়ে এখানে চলে গেলাম। এবার সেই রেসপেক্টে আমরা যা কাজ করার করছি। এটা হচ্ছে 6, এটা হচ্ছে আমাদের 4, তার টোটালটা 10 হয়ে গেল।
এবার তাকে লম্ব সমদ্বিখণ্ডিত করে ঠিক যেভাবে আমাদের এই যে এইটা হচ্ছে আমাদের, এটা কিন্তু আমাদের বর্গমূল হয়ে গেল অ্যাকচুয়ালি, মানে রুট ওভার ওই 6 গুণ 4 রুট ওভার 24 বর্গমূল হচ্ছে এখান থেকে এইটুকুনি। তো সেটাকে যদি সেটা দিয়ে যদি বর্গক্ষেত্রে এঁকে দিই, তাহলে রুট ওভার 24 বর্গই তো 24 বর্গ সেন্টিমিটার হবে, সেটাই তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে। 6 আর 4 যদি হয়, 9টা ভুলে যাও, 6 আর 4, কি বলছি বোঝা যাচ্ছে? আচ্ছা, যাচ্ছি আমরা নেক্সট পেজে, কিন্তু তার আগে আমাকে একটু তুলে নিতে হবে দুটো। কারোর যদি কোথাও অসুবিধা থাকে বলবে, বারবার করে বলছি। খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন দিয়ে দেখতে পাচ্ছি, রেডিয়ানের সংজ্ঞা দাও, দেয় না ইঞ্জিনিয়ারিং। রেডিয়ানের সংজ্ঞা আমি কিন্তু লিখিয়েছিলাম। রেডিয়ানের সংজ্ঞা হচ্ছে, বলছে কোনো একটা বৃত্ত, যে কোনো বৃত্ত, সে বৃত্তর একটা ব্যাসার্ধ আছে, সেই বৃত্তের একটা ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধের একটা দৈর্ঘ্য আছে ডেফিনেটলি। তো আমি ঠিক বৃত্তের পরিধির ওপর থেকে এই ব্যাসার্ধের যা দৈর্ঘ্য, ঠিক সেই দৈর্ঘ্যের একটা বৃত্তচাপকে আমি কেটে নেব, এবং সেই বৃত্তচাপটা বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকেই কিন্তু আমরা 1 রেডিয়ান বলে থাকি। তাহলে সংজ্ঞা যখন দিচ্ছি, তাহলে সংজ্ঞাটা কি হবে? 12 এর 1। তাহলে সংজ্ঞা চলে আসছে যে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ ওই বৃত্তের কেন্দ্রে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান বলে। অর্থাৎ এইটুকুনি যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে আমরা 1 রেডিয়ান বলছি। যে কোনো জায়গায়, সে বৃত্তচাপটা আমার এখানেও হতে পারে, এখান থেকে এটা যোগ করব, এখান থেকে এটা যোগ করব, এখান থেকে এটা যোগ করব, যদি এটা আর হয় এই বৃত্তচাপটা, তাহলে এই যে কোণটা উৎপন্ন করছে এটা হচ্ছে 1 রেডিয়ান। তো এর উপর ভিত্তি করে কিন্তু আমরা এই 1 রেডিয়ান এবং 1 ডিগ্রি মানে মধ্যে কে বড় কে ছোট এটা নির্ধারণ করে থাকি, এবং সবসময় বলি যে 1 রেডিয়ান ইজ অলওয়েজ গ্রেটার দ্যান 1 ডিগ্রি। তার কারণ হচ্ছে এটাই যে আমরা যদি টোটালটা ঘুরি, অর্থাৎ 2 পাই আর ঘোরা মানে হচ্ছে এখানে 360 ডিগ্রি ঘোরা, হিসেব তাই বলে, এবং 1 রেডিয়ান সমান সমান হচ্ছে আমরা জানি যে পাই বাই 180 ডিগ্রি। তাহলে উল্টো দিক থেকে এটা ডিগ্রি, তাহলে উল্টো দিক থেকে যদি আমরা ভুল লিখলাম 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান। তাহলে ঘুরিয়ে 1 রেডিয়ান তার মানে কত হয়? 180 বাই পাই, পাই মানে 22 বাই 7, 2 দিয়ে 11, 2 দিয়ে 90, 7 9 63, 630 কে 11 দিয়ে ভাগ, 630 কে যদি আমরা 11 দিয়ে ভাগ করি, তাহলে এখানে 5 11 55, 8 7 11 77, 3, তার মানে 57.3 ডিগ্রি। তাহলে দেখতে পাচ্ছি যে 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 57.3/11 ডিগ্রি কোণ নিলে তবে 1 রেডিয়ান। তাই আমরা বলতে পারি অলওয়েজ যে 1 রেডিয়ান ইজ গ্রেটার দ্যান 1 ডিগ্রি। যাই হোক, এটা আমাদের নেই, আমি জাস্ট টেনে দিলাম এটার সঙ্গে। এবার বলছে একটা ত্রিভুজের কোণগুলির অনুপাত, ক্ষুদ্রতম কোণ বৃহত্তম কোণটির বৃত্তীয় মান বের করো। ক্ষুদ্রতম কোণটা বৃত্তীয়, তাহলে ত্রিভুজের কোণগুলির অনুপাত যদি 2:5:3 হয়, তাহলে ত্রিভুজের কোণগুলিকে আমরা ধরতেই পারি এখানে 2:5:3। তাহলে ত্রিভুজের কোণগুলোকে আমরা ধরতেই পারি 2x। ডিগ্রি লিখলাম না, কেন ডিগ্রি লিখলাম না? কারণ ডিগ্রি লিখলে আমাকে 180 ডিগ্রি লিখতে হবে, আর যে এটা কিছু না লেখা মানে কিন্তু রেডিয়ানে লেখা। তাহলে এই তিনটে যোগফল হচ্ছে আমাদের, আর 180 লিখবো না,
লিখবো হচ্ছে পাই, কারণ 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান আমরা জানি, তাহলে পাই। তাহলে 5 আর 3 8 আর 2 10, তাহলে x ইকুয়াল টু পেয়ে যাচ্ছি আমরা পাই বাই 10 রেডিয়ান। এর মধ্যে সবচেয়ে ছোট কে? সবচেয়ে ছোট তো এটা, তাহলে 2x ইকুয়াল টু কত হচ্ছে আমাদের 2 পাই বাই 10। তাহলে দেখো ছোটতে হয়ে যাবে। যদি কেউ বলো যে স্যার বুঝতে পারলাম না এটা, তাহলে তোমরা ডিগ্রি ধরো, এখানে ধরি ডিগ্রি, তাহলে যদি ডিগ্রি ধরে থাকো তাহলে কত পাবে দেখো, তাহলে 2x ডিগ্রি প্লাস 5x ডিগ্রি প্লাস 3x ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে 5 আর 3 8 আর 2 10, 10x ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, তার মানে x ডিগ্রি হচ্ছে 18 ডিগ্রি। তাহলে 2x ডিগ্রি মানে কত হচ্ছে 36 ডিগ্রি। একে রেডিয়ানে প্রকাশ করে, রেডিয়ানে প্রকাশ করতে গেলে 1 ডিগ্রি সমান সমান আমরা জানি পাই বাই 180 রেডিয়ান। তাহলে 36 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই ইন্টু 36 বাই 180 রেডিয়ান। 9 দিয়ে 4 9 36, 9 দুগুণে 18, 4 5 20, পাই বাই 5 রেডিয়ান। তো এখানে দেখো এত বড় কাজটা হলো। আর যদি তুমি সরাসরি রেডিয়ানে প্রকাশ করো, মানে ডিগ্রি না লিখে যদি শুধু 2x 5x 3x লেখো, যদি এইটা লেখো, তাহলে তুমি সরাসরি পাই দিয়ে কাজ করে ফেলতে পারবে, তোমার একবারে চলে আসবে পাই বাই 5। যেটা যার সুবিধা হয় সেটা করতে পারো, কোনো অসুবিধা নেই। অঙ্ক পারা নিয়ে কথা, আমি মনে করি এটা। নাম্বার 2, এই অঙ্কটা আমাদের হয়েছিল কখনো বোধহয়, মনে হচ্ছে 12-2। 12-2 আমাদের যেটা বলতে চাইছে সেটা হচ্ছে এটা, যে cos আলফা মাইনাস সাইন আলফা ইজ ইকুয়াল টু রুট টু সাইন আলফা। cos alpha minus sin alpha, that is equal to root 2 sin alpha। তো ফার্স্ট অফ অল এখান থেকে আমরা যেটা নিয়ে যাচ্ছি যে cos alpha is equal to root 2 sin alpha plus sin alpha। তো এখানে যদি আমরা sin alpha কে কমন নিই, তাহলে আমার থাকে root 2 plus 1 sin alpha, এদিকে আমার আছে cos alpha। এই root 2 plus 1 টাকে আমরা নিয়ে চলে আসছি cos alpha র নিচে, এটাকে আমরা নিয়ে চলে আসছি cos alpha র নিচে is equal to sin alpha। তাহলে এবার আমরা কি করছি এখানে, না cos alpha আছে root 2 minus 1 দিয়ে, আমরা ওপর নিচে গুণ করলে এখানে 2 minus 1, একটু স্টেপ জাম্প করলাম, নিচেরটা a square minus b square, 2 minus 1 মানে 1 হয়। যদি ওপরে গুণ করে দাও, root 2 cos alpha minus cos alpha equal to sin alpha, তাহলে কত পাচ্ছ দেখো, বা এই root 2 cos alpha is equal to পাচ্ছ minus cos alpha ওদিকে গেলে প্লাস cos alpha। এইটার দিকে তাকাও, দেখো এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে, শুধু আমাদের বোধহয় লেফট হ্যান্ড সাইডে দিয়েছে cos alpha প্লাস sin alpha, আর রাইট হ্যান্ড সাইডে দিয়েছে root 2 cos alpha। তো এটাকে তো আমরা লিখতেই পারি যে cos alpha প্লাস sin alpha is equal to root 2। অনেক ভাবে করা যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা একটা ঘরের কোঅর্ডিনেশনটা আমরা এখানে খাটিয়ে দিলাম আর কি, আর কিছুই না। ঠিক আছে, নাম্বার 3 কি এখানে হবে জানি না। নাম্বার 3 এখানে হচ্ছে না, সো আমাদেরকে নেক্সট পেজ যেতে হচ্ছে, এই পেজটাকে সেভ করে নিয়ে। তার আগে অঙ্কটাকে নিয়ে নিই আমরা। দেখাতে বলেছে এটা, তো যেটা দেখাতে বলেছে তার লেফট হ্যান্ড সাইড নিয়ে আমরা কাজ করছি। অঙ্কটাকে আমি আর টুকছি না, আমি লেফট হ্যান্ড সাইড লিখে, আমার এখানে 20 70 20 70, তো আমাদের কাজ হচ্ছে যে কোনো একটা অ্যাঙ্গেলে নিয়ে যাওয়া, হয় দুটোকেই 20 তে নিয়ে যাওয়া বা দুটোকেই 70 তে নিয়ে যাওয়া, যেটা খুশি। তো আমরা ছোটটাই নিয়ে যাই, 20 তে নিয়ে যাই, তাই যেগুলো 20 আছে সেগুলো 20 থাকলো আমাদের, আর যেগুলো আমাদের 70 সেগুলোকে আমরা 20 তে কনভার্ট করার চেষ্টা করছি। তাহলে sec 20 cot 70 মানে হচ্ছে আমাদের cot 70 কে আমরা লিখতে পারি 90 minus 20, 90 থেকে 20 বিয়োগ করলে আমাদের 70 হয়। 1 minus
কোসেক 20, tan 70 কে আমরা লিখতে পারি tan 90 minus 20। লক্ষ্য করো এখানে tan ছিল, আমি কিন্তু এখানে tanই রেখেছি, এখানে cot ছিল, আমি কিন্তু এখানে cotই রেখেছি, চেঞ্জ হচ্ছে 70টা, 70টাকে শুধু লিখছি 90 minus 20, এই শুধু 70টাকে লিখছি কিন্তু 90 minus 20, কারণ শুধু মানে সংখ্যা তত্ত্বের বিচারে লিখছি। 70কে আমি 90 minus 20 লিখেছি, তোমরা বলবে যে স্যার আমাদের পছন্দ হচ্ছে না, আমরা 80 minus 10 লিখবো, লিখতেই পারো তোমরা, এখানে পছন্দ হচ্ছে না 80 minus 10 লিখতেই পারো, কিন্তু 80 minus 10 যদি লেখো তোমরা, তাহলে কি তোমরা কোনো সূত্র পাবে? সূত্র পাবে না, তার জন্য আমরা 90 নিরিখে জিনিসটাকে লিখছি। বেশ, এবার তাহলে কত পেয়ে গেলাম? তো এটা আমরা পেয়ে যাচ্ছি যেটা দ্যাট ইজ 1 প্লাস secant 20 cot 90 minus theta, that is tan theta, 1 minus cosec 20 tan 90 minus theta, that is cot theta। তাহলে আমাদের প্রথম যেটা লক্ষ্য ছিল যে প্রত্যেকটা অ্যাঙ্গেলকে একটা অ্যাঙ্গেলে রিপ্রেজেন্ট করা, আমরা সেই জিনিসটা আপাতত করতে পারলাম। এইবার আমরা এই জিনিসগুলোকে ভাঙি। sec 20 কে আমরা লিখতে পারি 1 by cos 20, tan 20 কে আমরা লিখতে পারি sin 20 by cos 20, cosec 20 কে আমরা লিখতে পারি 1 by sin 20, cos 20 কে আমরা লিখতে পারি cos 20 by sin 20। তো যদি আমরা এখানে লসাগু করে দিই, তাহলে লসাগু হচ্ছে আমাদের এখানে cos 20, তাহলে এখানে আমাদের হচ্ছে cos 20 plus 1 plus sin 20, আর এইখানে হচ্ছে আমাদের sin 20, তাহলে এখানে থাকছে আমাদের sin 20 minus 1 plus cos 20। এগুলো যদি গুণ করে দাও, এটা গুণ করলে কত পাবে? নিচে আমাদের হয়ে যাচ্ছে sin 20 into cos 20, sin 20 into cos 20, ওপরে যদি গুণ করো দেখো cos 20 plus sin 20, cos 20 plus sin 20, এখানে প্লাস 1 এখানে মাইনাস 1, তার মানে আমরা যেটা পাবো যেটা sin 20 plus cos 20 হোল স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার। তো এটা যদি a প্লাস b হোল স্কয়ারের সূত্রে ভেঙে দাও, তাহলে পাবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, এখানে মাইনাস 1, নিচে যেমন আছে থাকলো sin 20 into cos 20। তো এখানেই করে দিই, নিচে করলেও হয়। তাহলে দেখো এই যে sin স্কয়ার 20 প্লাস cos স্কয়ার 20, এটাকে আমরা কত লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি 1। নিচে আমাদের সঙ্গে উপরে কত আছে? sin 20 cos 20 minus 1, আর নিচে আছে আমাদের sin 20 cos 20 minus 1 plus 1 কেটে দাও, যখনই minus 1 plus 1 কাটলে তো শুধু এইটা বা এটা পড়ে থাকে, তখন sin 20 sin 20 cos 20 cos 20 কেটে কেটে গেলে তোমরা জাস্ট পাবে কত কি 2, যেটা আমাকে দেখো প্রমাণ করতে দিয়েছে এখানে is equal to 2। তাহলে প্রমাণিত হয়ে গেল। স্যার হ্যাঁ, বলছি নিচের দিক থেকে থার্ড লাইন, এটা কিভাবে করলেন সেটা বুঝতে পারলাম না। এটার দিকে তাকাও, এই যে cos 20 প্লাস sin 20, এখানেও দেখো cos 20 প্লাস, এখানে কিছু না থাকে মানে প্লাস আছে, প্লাস sin 20, এখানে আছে প্লাস 1, এখানে আছে মাইনাস 1, তাহলে cos 20 প্লাস sin 20, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। বোঝা গেল না গেল না? হ্যাঁ স্যার বুঝেছি। মাইনাস 1টাকে আলাদা করে নাও, প্লাস 1টাকে আলাদা করে নাও, তাহলে লাল প্লাস সবুজ, লাল মাইনাস সবুজ, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার। একটা স্টেপ করলে ভালো হতো, এখানে পাশাপাশি লিখে দিলে ভালো হতো। লিখতে হবে কি? লিখে দেবো? হ্যাঁ স্যার লিখে নিন। হ্যাঁ স্যার লিখে দিন। তাহলে এখানে এই স্টেপটা করে নিলে ভালো হতো আমাদের, যেটা এই এটা গুণ করছি তো, তাহলে গুণ করা মানে ওপরে আমার গুণ হবে কত? ওপরে আমার গুণ হচ্ছে cos 20 প্লাস
sin 20 প্লাস 1 এটা একটা লিখলাম, আর লিখলাম cos 20 প্লাস sin 20 মাইনাস 1 এটা একটা লিখে দিলাম, আর নিচে হচ্ছে আমাদের cos 20 ইন্টু sin 20। এবার যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে, দেখো এটা হচ্ছে একটা a প্লাস b, এটা a মাইনাস b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে আমরা কত পাচ্ছি? তার মানে তো আমরা এই জিনিসটা পাচ্ছি না, এই জিনিসটা পাচ্ছি না, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এইটা থেকে এই লাইনটা বোঝা গেল? অসুবিধা আছে কারোর বুঝতে? তাহলে আমরা নেক্সট না অঙ্কের দিকে স্যার। যাই। তো এই পেজটা সেভ করে নিই আমরা। নেক্সট নেক্সট হচ্ছে আমাদের নাম্বার 13। তো নাম্বার 13 এর নাম্বার 1 এরটা কিছুদিন আগেই বোধহয় হয়েছে আমাদের, যতদূর আমার মনে পড়ছে। আরেকটা পেজও আমাদের হ্যাঁ স্যার, এর আগের পেজটাতেই ছিল। আগের পেজটাতেই ছিল। তো এটা কি করাতে হবে? আমি জাস্ট একটা না স্যার, পেরেছি। চেঞ্জ করে দিচ্ছি। অনুভূমিক ভূমিতলের উপর উলম্বভাবে অবস্থিত একটা টাওয়ারের উপর h মিটার উচ্চতায় একটা উলম্ব পতাকা দণ্ডায়মান। ভূমিতলে কোনো বিন্দু থেকে পতাকা দণ্ডটির পাদদেশ আর শীর্ষের উন্নতি আলফা বিটা প্রমাণ করো। এটা মানে ব্যাপারটা অনেকটা এরকম যে, ধরো এটা হচ্ছে সেই টাওয়ার, এটা হচ্ছে সেই টাওয়ার, এ হচ্ছে আমাদের ভূমিতল। টাওয়ারের উপর আমাদের পতাকা দণ্ডটা আছে এরকম, এখান থেকে স্টার্ট, এখানে গিয়ে এন্ড। এবার আমাকে বলছে যে আমি ঠিক এই ভূমির কোনো একটা জায়গা থেকে দেখব। প্রথমে এই গোড়াটা থেকে দেখছি, একটা উন্নতিকোণ পাবো। তারপরে যখন চূড়ার থেকে যখন দেখব, আমি আরেকটা উন্নতিকোণ পাবো। এই দুটো বিন্দু কিন্তু একটাই। বেশ, তো আমরা যদি নাম দিই এখানে, যে ধরো এটা হচ্ছে আমাদের এ, বি হচ্ছে আমাদের টাওয়ার, আর এ সি হচ্ছে বা এ সি হচ্ছে আমাদের সেই অনুভূমিক তলের উপর অবস্থিত কোনো বিন্দু, আর ডি হচ্ছে গিয়ে আমাদের পতাকা দণ্ডটা। তাহলে প্রথমত যেটা বলেছে দেখো এখানে, একটি টাওয়ারের উপর h মিটার উচ্চতায় যে এই যে উচ্চতাটা, এই উচ্চতাটা আমাদের দেওয়া আছে h মিটার। আমাকে এই টাওয়ারটার উচ্চতা বার করতে বলেছে, আর বলেছে পাদদেশ আর শীর্ষ। তাহলে পাদদেশটা হচ্ছে এটা আলফা, আর এইটা হচ্ছে আমাদের বিটা, এরকম দেওয়া আছে। তো যদি এই ভূমির রেসপেক্টে বার করি, প্রথমত যদি তুমি এই ত্রিভুজটার দিকে তাকাও, ত্রিভুজ এবিসি,
যদি ত্রিভুজ এবিসির দিকে তাকাও তাহলে এটা আলফা হচ্ছে সূক্ষ্মকোণ, এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে তার ভূমি। তো এখান থেকে আমরা যেটা পাবো দ্যাট ইজ এবি বাই বিসি দ্যাট ইজ ইকুয়াল টু ট্যান আলফা। এখান থেকে যেটা পাচ্ছ দ্যাট ইজ বিসি ইজ ইকুয়াল টু এবি বাই ট্যান আলফা। ট্যান আলফাকে ওপরে তুলে দিলে এবি কট আলফা থাকলো। ঠিক একই রকম ভাবে যদি আমি ডিবিসি ত্রিভুজের দিকে তাকাই, যদি আমি ডিবিসি ত্রিভুজের দিকে তাকাই তাহলে সেখান থেকে আবার পাবো আমরা ডিবি বাই বিসি দ্যাট ইজ ইকুয়াল টু ট্যান বিটা। এখান থেকেও আমরা আবার পাচ্ছি বিসি ইজ ইকুয়াল টু ডিবি বা বিডি বাই ট্যান বিটা। আবার ট্যান বিটাটাকে উপরে তুলে দিলে বিডি ইন্টু কট বিটা। তাহলে আমরা এখান থেকে পেলাম বিসি, এখান থেকেও পেলাম বিসি। বিসিটা তো উভয়ের ক্ষেত্রে একই, তার মানে যেটা পাচ্ছি আমরা দ্যাট ইজ বিডি কট বিটা দ্যাট ইজ ইকুয়াল টু এবি কট আলফা। আমাকে বের করতে হবে কি? আমাকে বের করতে হবে কিন্তু এবি, তাহলে আমাকে এবি বার করতে হবে। যদি বিডির দিকে তাকাও, এই বিডিটাকে আমরা কি লিখতে পারি? বিডিটাকে আমরা তো লিখতে পারি যে বি এ প্লাস এডি কট বিটা, এদিকে আছে আমার এবি কট আলফা। তাই যদি গুণ করে দাও, বি এ কে তো এবি লেখাই যায়, তাহলে এবি কট বিটা প্লাস এডি। এডি মানে কত? এডি মানে তো এইচ, এডি মানে তো এইচ, এটা লিখে দিচ্ছি তাহলে এইচ কট বিটা, এটা হচ্ছে এইচ কট বিটা দ্যাট ইজ ইকুয়াল টু এবি কট আলফা। তাহলে এইচ কট বিটা বাদিকেই থাকলো, এবি কট আলফা ডান দিকে আছে, আর এই এবি কট বিটাটাকে ডান দিকে নিয়ে গেলে কত হবে? মাইনাস এবি কট বিটা। এই দুটো থেকে কমন যাচ্ছে কত? আমার এবি কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকে কত আমার? কট আলফা মাইনাস কট বিটা ইজ ইকুয়াল টু এইচ কট বিটা। তাহলে এখান থেকে এবি ইজ ইকুয়াল টু যেটা পাই দ্যাট ইজ এইচ কট বিটা বাই কট আলফা মাইনাস কট বিটা। কি দিয়েছে দেখো, কটে রেখেছে না ট্যানে রেখেছে? ট্যানে রেখেছে, তাহলে আমরা ট্যানে নিয়ে যাব প্রত্যেকটাকে ট্যানে নিয়ে গেলে তাহলে এইচ বাই ট্যান বিটা, এটা 1 বাই ট্যান আলফা, এটা 1 বাই ট্যান বিটা। তাহলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে ওপরের এইচ বাই ট্যান বিটা নেমে আসলো, নিচের লসাগু ট্যান আলফা ইন্টু ট্যান বিটা ওপরে গেল, আর নিচে আমাদের থাকবে ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। এই ট্যান বিটা কেটে গেলে আলটিমেটলি যেটা আমাদেরকে চেয়েছে দ্যাট ইজ এইচ ট্যান আলফা বাই ট্যান বিটা মাইনাস, আগের অঙ্কটাতে বোধহয় কট ছিল, মানে আগের অঙ্কটাতে এইটা প্রমাণ করতে দিয়েছিল যতদূর মনে পড়ছে আমার, এইটা দিয়েছিল। এটাতে আবার মানে আগেরটায় কটে রেখেছি, এটায় ট্যানে রিপ্রেজেন্ট করতে গেছে। আগের বার বোধহয় আমরা ট্যানে রিপ্রেজেন্ট করেছিলাম, সেখান থেকে কটে নিয়ে গেছিলাম, আজকে কটে করলাম, সেখান থেকে ট্যানে নিয়ে গেলাম। যাই হোক, যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে সে বলবে। নাম্বার 2 এরটা কি বলছে? নাম্বার 2 এরটা বলছে যে একটা 11 মিটার উঁচু বাড়ির ছাদ থেকে দেখলে একটা ল্যাম্পপোস্টের শীর্ষদেশ আর পাদদেশের অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। তো ডেফিনেটলি এখানে ওই বাড়িটার থেকে ল্যাম্পপোস্টের তাহলে কি অবশ্যই ছোট, আর ছোট বলেই কিন্তু আমরা দুটোকেই অবনতি কোণেই দেখছি। এটা যদি আমার বাড়ি হয়, এটা যদি আমার অনুভূমিক হয়, তাহলে আমার ল্যাম্পপোস্ট নিশ্চয়ই বাড়ির থেকে ছোটই হবে। কেন ছোট হবে? তার কারণ হচ্ছে এটাই যে আমি যখন এখান থেকে তার শীর্ষকে দেখছি তখন আমি অবনতি কোণে দেখছি, আমি যখন তার গোড়াকে দেখছি তখন আমি অবনতি কোণেই দেখছি, তখন কিন্তু আমি অবনতি কোণেই দেখছি, তাই আমার অবশ্যই ছোট, তাই দেখছি কিন্তু এরকম ভাবে। তাহলে এখান থেকে লম্ব টেনে নিলাম, এবি হচ্ছে আমার বাড়ি, যেটা হচ্ছে আমার 11 মিটার বলেছে, সিডি হচ্ছে আমার ওই ল্যাম্প পোস্ট, এবিসিডি, এটা ই টেনে নিলাম,
তাহলে আমার এইটা হচ্ছে 11 মিটার, তাই তো দেওয়া আছে। তো শীর্ষ এবং পাদদেশ, শীর্ষ দেশের অবনতি কোণ দেওয়া আছে কত? শীর্ষ দেশের অবনতি কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, তার মানে এইটুকুনি হচ্ছে আমাদের 30, আর পাদদেশের অবনতি কোণ দেওয়া আছে 60, মানে এটা হচ্ছে আমাদের 60, তাহলে এইটুকুনি 30 মানে আমাদের এইটা 30, এইটা 60 মানে হচ্ছে আমাদের এইটা 60। তাহলে প্রথমত এবিডি ত্রিভুজ থেকে বিডি বার করবে, বিডি পেয়ে যাওয়া মানে সিই পেয়ে যাওয়া, তারপরে এইসি ত্রিভুজ থেকে সিই জানো, এই বার করবে, যখনই এই পেয়ে যাচ্ছ, এবি হচ্ছে 11, 11 থেকে এইটাকে বাদ দিয়ে দেবে, তাহলে আমরা পেয়ে যাব বি, আর বি পেয়ে যাওয়া মানে সিডি পেয়ে যাওয়া। এটা আমি আর পড়ালাম না, তোমাদের জন্য আমি রেখে দিলাম, যদি কোথাও অসুবিধা হয় পরের দিন আমাকে বলো। নেক্সট পেজে যাওয়ার আগে আমাকে অঙ্ক তুলতে হবে। নাম্বার 14, নাম্বার 14, একটা নিরেট আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দেওয়া আছে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা কত সেটা আমরা জানি না, তো আমরা তো এখানে আয়তঘনক একটা করে নিতেই পারি, কোনো অসুবিধাই নেই। মোটামুটি ধরো এটা, তো এটা যোগ করো, এটা যোগ করো, এটা যোগ করো, আর এটা যোগ, এই হচ্ছে আমাদের একটা আয়তঘনক। এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলতে তো আমরা জানি কোনটা, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা উচ্চতা বা এটা উচ্চতা, তার সেটা না অনুপাত দিয়েছে 4:3:2। তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার যখন অনুপাত দিয়েছে, তো সেখান থেকে আমরা ধরে নিতেই পারি যে, ধরি দৈর্ঘ্য হচ্ছে আমাদের 4x সেন্টিমিটার। কেন সেন্টিমিটার? যেহেতু এখানে সেন্টিমিটার দেওয়া আছে, 4x সেন্টিমিটার, কমা প্রস্থ হচ্ছে 3x সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে আমাদের 2x সেন্টিমিটার। বেশ, তো সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতল মানে তো 6টা তলের ক্ষেত্রফল, তো আমরা জানি সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র, যে প্রশ্নানুসারে, that is according to question, 2 into দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, এটা সমান সমান আমরা দিয়েছি 4, 6, 8। এই দুই দিয়ে এদিকে ভাগ করে দিলে পেয়ে যাবো, এখানে হচ্ছে 12x স্কোয়ার বা 12x স্কোয়ার প্লাস 6x স্কোয়ার প্লাস 8x স্কোয়ার, এটা 2, 3, 4, তাহলে 8 আর 6 14, 12 8 20 আর 6 26, তাহলে এটা হচ্ছে 26x স্কোয়ার ইজ ইকুয়াল টু 234। তাহলে আমরা এখান থেকে যেটা পাবো, দ্যাট ইজ x স্কোয়ার ইজ ইকুয়াল টু, x স্কোয়ার ইজ ইকুয়াল টু কত পাবো আমরা না, 234/26, 234/26, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 34, 6 7 42, 6 8 48, 6 9 54, এটা দিব 9 দিয়ে যাবে।
তাহলে x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস হয়, নিশ্চয়ই মাইনাসটা নেব না আমরা। তাহলে আমাদের যেটা কি বের করতে দিয়েছে, আমাদের বের করতে আয়তঘনকের আয়তন নির্ণয় করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দৈর্ঘ্য কত পেয়ে যাচ্ছি আমরা, 4x মানে 4 into 3, that is 12 সেন্টিমিটার। প্রস্থ কত, 3 into 3, that is 9 সেন্টিমিটার। আর উচ্চতা হচ্ছে আমাদের 2 into 3, that is 6 সেন্টিমিটার। চেয়েছে আমাদের আয়তন, therefore আয়তন কত হচ্ছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এত ঘন সেন্টিমিটার। 9 বারং 108, 648 ঘন সেন্টিমিটার। বোঝা গেল? কোনো সমস্যা আছে কারোর? সমস্যা থাকার কথা নয় আশা করি। দেখ, আচ্ছা নাম্বার 2 এরটা 12 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট চোঙাকৃতি একটি পাত্র আংশিক জলপূর্ণ আছে। একটা কঠিন গোলাকৃতি বল ওই পাত্রের মধ্যে ডোবানো হলো, জলস্তম্ভ 1 সেন্টিমিটার ওপরে উঠলো, বলের ব্যাস কত? তো যদি আমরা এখানে চোঙটাকে যদি এঁকে নিই, মোটামুটি ধরো এরকম একটা চোঙাকৃতি পাত্র বেসিক্যালি। তো এইখানে কিছুটা জল ছিল আমাদের, তো এই হচ্ছে আমাদের ধরো সেই চোঙাকৃতি পাত্র। তো এখানে কিছুটা জল অলরেডি আছে। তো ধরো আমাদের এতটা জল আছে, এতটা আমাদের জল আছে, ঠিক আছে? তো আমাদের জল আছে হচ্ছে এতটা। এতটা জল আমাদের আছে, ঠিক আছে? এবার আমি এখানে এর মধ্যে কাকে ডুবিয়েছি, একটা গোলাকৃতি বলকে আমি এর মধ্যে ডুবিয়েছি, এর মধ্যে আমি একটা গোলাকৃতি বলকে ডুবিয়ে দিয়েছি। ধরো এই সেই বলটা ডুবিয়ে দিলাম। তো ডুবিয়ে দেওয়ার ফলে আমাদের কি হচ্ছে, জল স্তম্ভ যেটা 1 সেন্টিমিটার ওপরে উঠেছে। তো ধরা যাক জল স্তম্ভটা এখান থেকে এইখানে উঠেছে। জল স্তম্ভটা ছিল ওইখানে, উঠলো এইখানে, ঠিক আছে? তো এই যে জলস্তম্ভ যেটা উঠলো এইটুকুনি, অর্থাৎ এখান থেকে এটা এই লাল থেকে সবুজ, তুমি যদি জাস্ট এইটুকুনিকে যদি তোমরা সিলেক্ট করো, তো দেখো পার্টিকুলারলি এখান থেকে এইটা, এটাও তো একটা, কি বলবো আমি, এটাও তো একটা চোঙ। মানে ধরো আমি যে জাস্ট এই রংটা যদি করে দিই এখানে, এই যে হলুদটা, হলুদ সবুজ এবং লাল নিয়ে যে হচ্ছে, সেটাও তো একটা চোঙ। সেটা চোঙটা মানে কি, সেটা একটা আয়তন। কার আয়তন? চোঙটার আয়তন, যে জলটা উঠলো
তো সেই জলটার আয়তন কার সঙ্গে সমান হবে? এই গোলকটার আয়তনের সঙ্গে সমান হবে, এটা আমরা বলতেই পারি। তো এটার ব্যাস দিয়েছিল 12, তাহলে আমাদের ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 6, এটা হবে আমাদের 6 নাম্বার 2, এটা হচ্ছে আমাদের 6। আর আংশিক কতটা আছে আমাদের জানার দরকার নেই, কিন্তু আমরা যখন এইখান থেকে এইটুকুনি যেটা উঠলো সেটা হচ্ছে 1 সেন্টিমিটার, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এই যে জলটা উঠলো সেটারও যদি আমি ব্যাসার্ধ যদি ধরি, তাহলে সেটার ব্যাসার্ধ কত হবে? সেটার ব্যাসার্ধ তো আমাদের এই 6 সেন্টিমিটারই হবে, এটা তো সমান। পারপেন্ডিকুলার টান মানে এটা তো সমান হবে, এই ব্যাসার্ধ এই ব্যাসার্ধ সমান হবে। তাহলে আমরা এখানে লিখছি যে ওই যে জলটা উঠেছে তার আয়তন তাহলে কত হয়? পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এবং এই আয়তনটা কার সঙ্গে সমান হবে? এই যে বলটা আছে এই বলটার আয়তনের সঙ্গে সমান হবে। তাহলে বলটার ব্যাসার্ধ যদি আমরা 8 ধরি, তাহলে বলটার আয়তন কত? 4/3 পাই আর কিউব। তাহলে এই দুটো আমাদের ইকুয়াল হবে, পাই পাই কেটে গেল, 3টা উপরে যাবে 4টা নিচে আসবে, তাহলে আর কিউব ইজ ইকুয়াল টু এদিকে 36 গুণ 3 ডিভাইডেড বাই 4, 4 9 36। তাহলে এখান থেকে তুমি গোলকটার ব্যাসার্ধ পেয়ে যাচ্ছ 3 সেন্টিমিটার। আমাকে কি চেয়েছে? বলটার ব্যাস চেয়েছে। তাহলে ব্যাসার্ধ যদি 3 সেন্টিমিটার হয় তাহলে ব্যাস কত হবে? ব্যাস হচ্ছে 3 ইন্টু 2। আমি লিখলাম না, লেখার ভারটা আমি তোমাদের উপর রাখলাম, যদি কারোর কোনো সমস্যা হয় আমাকে পরে বলতে পারো। নাম্বার 3, তো এখানে তো আর হবে না, হবে একটা নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, সেই দণ্ডটা গলিয়ে 21টি নিরেট গোলক তৈরি করা হলো। গোলকগুলির ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া হয়েছে 8 সেন্টিমিটার। তবে দণ্ডটার দৈর্ঘ্য কত? তো আমরা এটা সেভ করে নিই। আমরা নেক্সট পেজে যাব, বাট তার আগে আমরা স্ক্রিন শিটটা নিয়ে যাই। তো এখানে আমাদের যেটা আমরা করছি সেটা হচ্ছে একটা নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের দৈর্ঘ্য, মানে আমি যদি আমি এরকম ভাবে ধরি ওই ইয়েটাকে, ধরো যদি এই জিনিসটা ধরা হয়, এই ধরো আমার প্রস্থচ্ছেদের, এই ধরো আমার সেই নিরেট লম্ব বৃত্তাকার দণ্ড, যে দণ্ডটার এই হচ্ছে আমার নিরেট লম্ব বৃত্তাকার দণ্ড, ঠিক আছে? এর প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ বলতে কোনটাকে বোঝাচ্ছে? এইটাকে বোঝাচ্ছে, এই যে লাল অংশ যেটা, তো তার ব্যাসার্ধ। তাই একে যদি আমি ওপর থেকে যদি দেখি, ওপর থেকে দেখলে তো আমার জিনিসটা এরকম হবে, এরকম হবে বৃত্ত একটা, যার প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 3.2 ডেসিমিটার, ব্যাসার্ধই কিন্তু বলে দিয়েছে। তার মানে জাস্ট এই সেন্টার থেকে যদি আমি এটাকে দেখি, মানে এইটা হচ্ছে এইটা, ওপর থেকে যদি ওপর থেকে আমরা দেখি, তাহলে এটা দিয়েছে 3.2 ডেসিমিটার। এটাকে গলালাম, এটাকে গলিয়ে আমরা কি তৈরি করছি? আমরা তৈরি করছি হচ্ছে এরকম 21টা গোলক, 21টা এরকম একই সাইজের 21টা গোলককে আমরা তৈরি করছি, একই সাইজের এরকম 21টা, এরকম 21টি তৈরি করছি এইখান থেকে।
একে গলিয়ে। তার মানে এই 21টা গোলকের যা টোটাল আয়তন হবে এর আয়তনের সঙ্গে সমান হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু গোলকগুলোর যখন ব্যাসার্ধ দিয়েছে কিন্তু সেন্টিমিটারে, মাথায় রাখবে, এর দিয়েছে কিন্তু ডেসিমিটারে। তাহলে ডেসিমিটারটাকে সেন্টিমিটারে নিয়ে এসে কাজ করাটাই আমাদের মনে হয় বেটার, যেহেতু সেন্টিমিটারটা ছোট, সবসময় বলি বড়টাকে ছোটটাই নিয়ে এসে কাজ করবে, তাহলে পয়েন্টটা অ্যাকচুয়ালি দূর হয়, ক্যালকুলেশন একটু ইজি হয়, আহামরি কিছু ইজি নয় কিন্তু একটু ইজি হয়। তাহলে প্রথমত দণ্ডের প্রস্থচ্ছেদের, আমি লিখছি না, হ্যাঁ আমি তোমাদের জন্য ছেড়ে দিচ্ছি। তো সেখানে আর হচ্ছে আমাদের 3.2 ডেসিমিটার, সেন্টিমিটার আনতে গেলে 32 সেন্টিমিটার, আর দৈর্ঘ্যটাকে আমরা তাহলে 8 সেন্টিমিটারই ধরি, তাহলে পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে দণ্ডটার আয়তন, সেটা হচ্ছে গোলকগুলোর যে আয়তন 4/3 পাই আর কিউব, একটা গোলকের আয়তন এটা, এরকম কটা গোলক হয়েছে না, 21টা গোলক, তাহলে 21টা গোলকের টোটাল আয়তন যা হবে এর সঙ্গে সমান হবে। পাই পাইকে আগে কাটো, তাহলে এইচ ইকুয়াল টু চেয়েছে আমাদের, তাহলে এইচ ইকুয়াল টু আমরা যেটা পাচ্ছি দ্যাট ইজ, ওপরে থাকছে 4 ইন্টু 8 কিউব মানে 3টে 8 ইন্টু 21, নিচে 3, আর 32 স্কোয়ার মানে 32 গুণ 32, 8 দিয়ে কাটলে 4, 8 দিয়ে কাটলে 4, 4 4, 4 দুগুণে 8, 3 7 21, দ্যাট ইজ 7 দুগুণে 14 সেন্টিমিটার। তুমি যদি ডেসিমিটারে আনতে চাও তাহলে 1.4 ডেসিমিটার। ডেসিমিটার আনলাম কেন, যেহেতু আমাকে লম্ববৃত্তাকার চোঙটারও যেহেতু বলে দিয়েছিল, ওই ব্যাসার্ধটা যেহেতু ডেসিমিটারে দিয়েছিল, তাই উচ্চতাটাকে আমরা ডেসিমিটারে নিয়ে আসলাম, আর কিছু ব্যাপার, অন্য কোনো কারণ। ঠিক আছে, তাহলে আমাদের এই হচ্ছে অঙ্ক। কারণ অসুবিধা আছে? আচ্ছা, এই পেজটাকে আমরা সেভ করি, এই পেজে আমাদের আর কিছু হবে না। আমরা নেক্সট পেজে যাই, তার আগে আমাদেরকে অঙ্ক তুলতে হবে। অঙ্কটা আমাদের এটা, তো তিনটেকেই তুলে নিয়ে তো যাই, তারপর দেখছি। তো এখানে আমাদের ফার্স্টে যেটা দিয়েছে, নিচের তথ্যের মধ্যমা 32 বলে দিয়েছে, তাহলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো যখন পরিসংখ্যাটা সমষ্টি বলে দিয়েছে আমাদের 100। তো মধ্যমা বের করতে গেলে আমাদের কি বের করতে হয়, প্রথমত এখানে যখন শ্রেণীসীমা দিয়েছে আমরা শ্রেণীসীমা লিখছি, শ্রেণীসীমাটা লিখলাম, এখানে লিখে নিচ্ছি 0 থেকে 10, তারপরে 10 থেকে 20, দেন 20 থেকে 30, দেন 30 থেকে 40, দেন 40 থেকে 50, দেন 50 থেকে 60। এ হচ্ছে আমাদের গেল। এরপর আমরা যেটা লিখছি এখানে পরিসংখ্যা, আমি শুধু এফ দিয়ে লিখলাম, পরিসংখ্যাটা আমরা এখানে লিখে ফেলছি। পরিসংখ্যা আমাদের দিয়েছে 10, এক্স 25, 30, ওয়াই 10। তো লক্ষ্য করে দেখো এখানে কিন্তু মধ্যমাটা আমাদের বলে দিয়েছে 32, আর ইন জেনারেলি যখন আমরা মধ্যমা এমনি সূত্রের সাহায্যে বের করি তখন কিন্তু আমরা একটা মধ্যমা শ্রেণী নিয়ে কিন্তু আমরা কাজ করি। তো এখানে মধ্যমা শ্রেণীটা কিন্তু আমাদের অলরেডি দিয়ে দিয়েছে ওরা, এখানে কিন্তু আমাদের মধ্যমা শ্রেণীটা দিয়ে দিয়েছে, তার জন্য কিন্তু আমরা আর মধ্যমা শ্রেণীটা এখান থেকে জানি 32 কার থেকে কার মধ্যে আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের মধ্যমা শ্রেণী, হিসেব আমাদের তাই বলে।
তো যাই হোক, এখানে আমাদের কি করতে হবে এবার, সিএফ বের করতে হবে। এটা 10, এটা তো 10 প্লাস এক্স, এটা হবে 35 প্লাস এক্স, এটা হচ্ছে আমাদের 65 প্লাস এক্স, তার দেন হচ্ছে 65 প্লাস এক্স প্লাস ওয়াই, আর সবার লাস্টে হচ্ছে 75 প্লাস এক্স প্লাস ওয়াই। তাহলে এটাই তো আমাদের পরিসংখ্যা, টোটাল পরিসংখ্যা, যেটা লাস্ট লাইনে যেটা এলো এইটা। তার মানে প্রশ্নানুসারে যেটা দেওয়া আছে, আমাদের যে জিনিসগুলো দেওয়া আছে সেটা কি না, এই 75 প্লাস এক্স প্লাস ওয়াই এটা দেওয়া আছে 100। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হচ্ছে গিয়ে 25। এটা থাকলো আমাদের 1 নম্বর সমীকরণ। আর যেটা আমরা বের করবো সেটা হচ্ছে আমাদের তরফ থেকে মধ্যমা বের করব। আমাদের তরফ থেকে মধ্যমা, তাহলে মধ্যমা শ্রেণী পেয়ে গেছি আমরা। মধ্যমা সূত্রটা কি হয় জানা আছে কারোর? কেউ বলতে পারবে? এনিওয়ান? এল প্লাস n by 2 L plus n by 2 minus CF by F into H. CF, CF মানে কোন CF টা? যেটা মধ্যমা তো শ্রেণী মধ্যমা শ্রেণী পূর্ব শ্রেণী ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যাটা তার আগেরটা, অর্থাৎ এই 35 প্লাস এক্স, তাহলে n by 2 মাইনাস CF by F, F হচ্ছে যেটা মধ্যমা শ্রেণী তার F, অর্থাৎ হচ্ছে 30 ইন্টু শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য কত আছে 10। তাহলে দিস শুড বি ইজ ইকুয়াল টু কত 32, যেটা ওরা বলে দিয়েছিল আমাদের। তাই 30টা ওদিকে নিয়ে যাই, এই 0 0 কেটে দিই, 2 দিয়ে 50 এ কাটলো, এই 2 দিয়ে 100 এ কাটলো হচ্ছে 50, সরি 50। তাহলে কত পাওয়া যাচ্ছে, বা ওপরে থাকছে 50 মাইনাস 35 মাইনাস এক্স বাই 3 ইজ ইকুয়াল টু হচ্ছে কি 2। তাহলে এখানে কত পাচ্ছি আমরা, 50 থেকে 35 গেলে হচ্ছে 15 মাইনাস এক্স ইকুয়াল টু 6। দেওয়ার পর এক্স ইকুয়াল টু পেয়ে গেলাম 15 থেকে 6 বাদ দিলে 9। যখনই এক্স এর মান 9 পেয়ে গেলে এক্স এর জায়গায় এখানে বসিয়ে দাও, তাহলে ওয়াই এর ভ্যালু পেয়ে যাবে তোমরা। তাহলে দেওয়ার পর ওয়াই ইজ ইকুয়াল টু পাচ্ছি 25 মাইনাস 9, দ্যাট ইজ 16। তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে 16 আর এক্স এর ভ্যালু হচ্ছে 9। এই গেল আমাদের নাম্বার 1। নাম্বার 2 কি বলছে? নাম্বার 2 বলছে যে নিচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় করো। তো সংখ্যাগুরু মান নির্ণয় করতে গিয়ে এখানে কিন্তু একটা মুশকিল আছে, এটা কিন্তু কন্টিনিউয়াস নয়। লক্ষ্য করে দেখো, 59 এ শেষ, 60 এ শুরু। তাহলে এখানে আমাকে দুটো জিনিস লিখতে হবে, একটা লিখতে হবে হচ্ছে শ্রেণী, একটা শ্রেণী সীমা। এই 32টা খুব ডিস্টার্ব করছে, 32টাকে আমরা এখান দিয়ে তুলে নিয়ে এখানে দিয়ে দিলাম, মানে 32 ইজ ইকুয়াল টু এটা, ওখানে অঙ্কটা করতে পারবো। আচ্ছা, তো নাম্বার 2 আসি আমরা। নাম্বার 2, নাম্বার 2 তে আমাকে প্রথমত নিতে হবে শ্রেণী, তারপরে নিতে হবে হচ্ছে আমাদের শ্রেণী সীমা, তারপর তো পরিসংখ্যা লাগবেই। তো এইগুলোকে আমরা নিয়ে নিচ্ছি। শ্রেণী কত বলেছে, 50 থেকে 59, তারপরে বলেছে 60 থেকে 69, তারপরে বলেছে 70 থেকে 79, 70 থেকে 79, তারপরে বলেছে 80 থেকে 89, তারপরে বলেছে 90 থেকে 99, তারপরে বলেছে 100 থেকে 109। এটা দিয়ে কোনো কাজ হবে না আমরা জানি। তাই এটা চলে আসছে আমাদের 49.5 থেকে 59.5, এখানে 59.5 থেকে 69.5, এখানে 69.5 থেকে 79.5, এখানে 79.5 থেকে 89.5, এখানে 89.5 থেকে 99.5, এখানে 99.5 থেকে 109.5। এই হয়ে গেল আমাদের শ্রেণী সীমা। এবার পরিসংখ্যা আমাদের কি কি দিয়েছে, দিয়েছে 5, 20, 40, 50, 30, 6। তো সংখ্যাগুরু মান বের করতে গেলেও আমাদের প্রথমে যেটা বের করতে হয়
যেটা হচ্ছে সংখ্যাগুরু শ্রেণী। তো এখানে সংখ্যাগুরু শ্রেণী কি করে বের করব না পরিসংখ্যা যেটা সবচেয়ে বেশি, তাহলে পরিসংখ্যা বেশি হচ্ছে দেখতে পাচ্ছি এইখানে, তাহলে আমাদের সংখ্যাগুরু শ্রেণী হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে এবার আমাদের সংখ্যাগুরু মান বের করতে বলেছে, তাহলে সংখ্যাগুরু মান বা মোট ইজ ইকুয়াল টু, তাহলে সংখ্যাগুরু শ্রেণী নিম্ন সীমা দ্যাট ইজ 79.5 প্লাস A plus F1 minus F0 by 2 F1 minus F0 minus F2 into h F1 minus F0 by 2 F1 minus F2 minus F1 F2 minus F0 into h ভ্যালুগুলোকে পুট করি। F1 বলতে কোনটা, এইটা হচ্ছে আমাদের F1, মাথায় রাখতে হবে, অর্থাৎ যেটা মধ্যমা এই সংখ্যাগুরু শ্রেণী সেটা হচ্ছে F1, তার আগেরটা হচ্ছে F0 আর তার পরেরটা হচ্ছে আমাদের F2। ভ্যালুগুলো সব বসিয়ে দিই এখানে, 79.5 প্লাস F1 বলতে হচ্ছে 50 মাইনাস F0 হচ্ছে 40, 2 ইন্টু F1 মানে হচ্ছে 100 মাইনাস F0 40 মাইনাস F2 30 ইন্টু 8। এবার 99.5 থেকে 89.5 থেকে 79.5 বাদ দিলে কত হচ্ছে না তো 10। এটাকে ক্যালকুলেশন করো, যা হয় তাই উত্তর। 79.5 ওপরে 10 নিচে 30 ইন্টু 10, 0 0 গেল, 10 দিয়ে যদি 3 কে ভাগ করো তাহলে পাবে হচ্ছে, সরি 3 তিরিক্ষে 9, 3 তিরিক্ষে 9, 3 তিরিক্ষে 9 এভাবে চলবে। তাহলে আলটিমেটলি যেটা পাচ্ছ তুমি সেটা হচ্ছে 5 আর 3 এ 8, 9 আর 3 এ 12, 2 হাতে 1, 82.8। অবশ্যই প্রায় তো লিখতেই হবে। এই নেক্সট বলেছে ওজাইব। ওজাইব আমি করাচ্ছি না, ওজাইব করার কোনো মানসিকতা নেই আমার। তো এই পেজটা আমি সেভ করি। আমাদের ক্লাস, এই ক্লাসটা এখানে শেষ।